আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমাদের নবম অধ্যায়টা শেষ হয়েছিল। আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য অষ্টম অধ্যায়টা নিয়ে, অর্থাৎ রসায়ন ও শক্তির অধ্যায়টা নিয়ে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমার পূর্ণ একটা প্রশ্ন থাকে। অধ্যায়টা অনেক সোজা। বিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি আবারও বলছি, তোমরা যত সহজভাবে নিবে ততই কিন্তু ভালো বুঝতে পারবে বা সহজে তুমি আয়ত্ত করতে পারবে। আর আবারও বলছি, এগুলো নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি যত ভয় পাবে ততই কিন্তু তোমার শিখতে সমস্যা হবে বা আয়ত্ত করতে তোমার সমস্যা হবে। আর তোমরা ভালো করে পড়াশোনা করো। বিজ্ঞানের যে বিষয়গুলো আছে বিশেষ করে এগুলি একটু মন দিয়ে পড়তে হবে, আর বাকি বিষয়গুলো কিন্তু মন দিয়ে পড়তে হবে বা মনোযোগ সহকারেই পড়তে হবে। তার কারণ হচ্ছে যে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে সমপরিমাণে সময় দিয়ে পড়তে হবে এবং একই মনোযোগ দিয়েই পড়তে হবে। তুমি কোনো একটা বিষয় অবহেলা করবে বা এটা কম পড়বে, তা কিন্তু তোমার ঠিক হবে না। কারণ দেখা যায় যে অনেকের রেজাল্টের ক্ষেত্রে তোমার ৭৯ থেকে যায়, যেটা অপ্রত্যাশিত একটা রেজাল্ট হয়ে যায়। তো সেজন্যই একটু ভালো করে পড়তে হবে। আর আমি আবারও বলছি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই ভিডিওগুলো একদম প্রথম থেকেই দেখবে। অর্থাৎ আমার প্রথম যে ভিডিওটা আছে এটা থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। এতে করে তুমি ভালো বুঝতে পারবে বা তোমার সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা হবে। কারণ হচ্ছে যে তোমার বিজ্ঞানের যে বইগুলো আছে এগুলো কিন্তু পার্ট বাই পার্ট, একটা পার্ট আরেকটা পার্টের সাথে সম্পর্কযুক্ত এবং একটা পার্ট আরেকটা পার্টের উপর নির্ভরশীল। তোমাকে ভালো বুঝতে হলে কিন্তু পার্টগুলো একটা একটা করে শেষ করতে হবে। যার কারণে আমার যদিও লেকচারগুলো দীর্ঘায়িত হয়ে যায়, দীর্ঘায়িত হয় এই কারণ হচ্ছে যে আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম সহজ করে বোঝানোর জন্য। তো এই সহজ করে বোঝাতে গিয়ে দেখা যায় যে তোমার অনেক বিষয় সম্পর্কে বলতে হয়, অনেক তথ্য দিতে হয়, যার কারণে তোমার এগুলো একটু দীর্ঘায়িত হয়ে যায়। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা মনোযোগ সহকারে দেখবে। এতে করে তোমার অনেকটাই উপকৃত হবে, তুমি অনেক কিছু তুমি জানতে পারবে। চলে আসো, আমরা অধ্যায়টা শুরু করে দিই। তুমি অবশ্যই বই খাতা এবং তোমার যে প্রয়োজনীয় কলমটা আছে এটা নিয়ে তুমি রেডি হয়ে যাও। আর তারপরে তুমি অধ্যায়টা দেখতে শুরু করো। তবে তার আগে অধ্যায়টা অবশ্যই তোমাকে ভালো করে রিডিং করতে হবে। হ্যাঁ, খেয়াল করো এবার রসায়ন শক্তি। শুরুতেই তোমার আমরা এখানে যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তি সম্পর্কে জানবো। খেয়াল করবে, রাসায়নিক শক্তি। হ্যাঁ, এখানে যে পাঠটা আছে পাঠের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো হচ্ছে তোমার শুরুতে হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। অর্থাৎ আমরা এখানে তোমার যে শক্তিটা নিয়ে আলোচনা করবো এটার উৎসটা আসলে কি, অর্থাৎ রসায়নের সাথে এই শক্তির সম্পর্কটা কি। এখানে আমরা যে বিষয়গুলো দেখবো, এখানে কিন্তু বিজ্ঞানে আরো দুইটা বিষয় চলে আসবে। একটা তোমার হচ্ছে পদার্থ বিজ্ঞান চলে আসবে, আবার তোমার জীববিজ্ঞানও আসবে কিন্তু। অর্থাৎ বিজ্ঞানের বিষয়গুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, আমরা পার্ট বাই পার্ট পড়ার মাধ্যমে এগুলো পেয়ে যাব। হ্যাঁ, চলে আসে এবার রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তির উৎস। হ্যাঁ, খেয়াল করবে আসলে রাসায়নিক শক্তির উৎসটা কি। দেখো, তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো বা তৃতীয় অধ্যায় পড়ে আসছো, সেখানে তোমরা বিশেষভাবে পড়ে আসছো সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা উপাদানই তোমার পদার্থ দ্বারা গঠিত, আর পদার্থের অণু এবং পরমাণু সমন্বয় গঠিত। তাহলে এই যে আমরা অণু এবং পরমাণু নিয়ে কথাগুলো বলি, অণু পরমাণুগুলো আসলে তোমার গঠিত হয় কিভাবে? তাদের মাঝে একটা বন্ধন থাকে, যেটা তোমরা রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় থেকে পড়ে আসছো। তো এই যে বন্ধনটা তৈরি হয়, এই বন্ধনটা আসলে তৈরি হয় কিভাবে? একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর মধ্যে তোমার একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলের মাধ্যমেই কিন্তু তাদের মধ্যে বন্ধনটা তৈরি হয়ে থাকে। তাহলে এই যে তোমার আকর্ষণ বলটা কাজ করলো, এটাই হচ্ছে মূলত একটা শক্তি। এই শক্তিটাই হচ্ছে মূলত তোমার রাসায়নিক শক্তির উৎস। এটা তোমার বিভিন্নভাবে হতে পারে, যেমন তোমার বন্ধনটা গঠিত হওয়ার ক্ষেত্রে হতে পারে, আবার যে আমরা বন্ধনটা ভেঙে দেই তার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তাহলে এটাই ছিল মূলত রাসায়নিক শক্তির একটা উৎস, অর্থাৎ অণু পরমাণু এরা যে তোমার যুক্ত হওয়ার মাধ্যমে যে যৌগগুলো গঠন করতে সক্ষম হয়ে থাকে, এর মাধ্যমে কিন্তু এখানে শক্তিটা উৎপন্ন হয়ে থাকে। তারপরে যে অংশটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বন্ধন শক্তি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অংশ, বন্ধন শক্তি। হ্যাঁ, একটু খেয়াল করো, আমি একটু আগে তোমাকে অণু এবং পরমাণু সম্পর্কে বলেছিলাম। এখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব অণু এবং পরমাণুগুলো নিয়ে। এখানে বন্ধন শক্তির ক্ষেত্রে তোমার বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে, দেখো, তোমার একটা পদার্থ গঠিত হওয়ার ক্ষেত্রে একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়, বা এই যে একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলের মাধ্যমে তারা একটা বন্ধনে আবদ্ধ হয়, সেটাকে মূলত বন্ধন শক্তি বলে। অর্থাৎ যৌগ গঠনকালে পরমাণুসমূহ আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেটাকে মূলত বন্ধন শক্তি বলে, আর এই আকর্ষণ শক্তিটাকে মূলত বন্ধন শক্তি বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, ধরো আমি যদি এখানে বেশ কয়েক ধরনের যৌগ লিখি, যেমন ধরো তোমাকে এখানে আমি যদি লিখে দেই NaCl, সোডিয়াম ক্লোরাইড, বা ধরো তোমার এখানে আমি কার্বন ডাইঅক্সাইড লিখলাম, অথবা ধরো তোমার এখানে পানি লিখলাম। হ্যাঁ, তুমি হয়তো বা এই উদাহরণগুলোকে অনেক সহজ মনে করতে পারো, বা এগুলো দেখতে দেখতে হয়তো বা তুমি বিরক্ত হয়ে গেছো। তবে বিরক্ত হওয়ার কিছু নাই, এই উদাহরণগুলো তোমার বরাবরই তোমার সামনে চলে আসে। তার কারণ হচ্ছে যে এই উদাহরণগুলো তুমি একটু খেয়াল করলেই দেখতে পাবে আসলে তোমার এদের মধ্যে রসায়নের অনেক বৈশিষ্ট্য নির্ভর।
যার কারণে তোমার এই উদাহরণগুলোই বারবার তোমাকে দেখতে হচ্ছে। আর একই রকম উদাহরণ যখন তুমি দেখবে তখন তোমার খুব সহজে আয়ত্ত করতে পারবে। এছাড়া তুমি এর মাধ্যমে অন্য কোনো রাসায়নিক উপাদানকে তার অবস্থানে দিতে পারবে, যার কারণে তুমি একই রকম উদাহরণগুলো বারবার দেখলে তোমার এটা মাথায় চলে আসবে এবং তুমি অন্য কোনো রাসায়নিক উপাদানকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবে। চলে আসো এবার তুমি সোডিয়াম ক্লোরাইডটা দেখা মাত্রই আমরা যদি একটু পঞ্চম অধ্যায়ে ফিরে যাই রাসায়নিক বন্ধনের মধ্যে, তাহলে তুমি অবশ্যই বলবে তার মাঝে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে তোমার আয়নিক বন্ধন। এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ বাকি যে দুইটা রাসায়নিক উপাদান আছে এদের মধ্যে তুমি খুব সহজে বলে দিতে পারছো যে সবযোজী বন্ধন। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো এটা আয়নিক বন্ধন তুমি বললে কিভাবে, এগুলো আয়নে পরিণত হয়, সোডিয়াম এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়, যার কারণে তুমি বলে আয়নিক বন্ধন। এখানে বাকি যে দুইটা রাসায়নিক উপাদান দেখতে পাচ্ছ তারা একে অপরের সাথে কিন্তু ইলেকট্রনটাকে শেয়ার করে নেয়। ইলেকট্রন শেয়ার করার কারণে তুমি তাদেরকে বলো যে সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে আয়নিক যৌগ, এর হচ্ছে তোমার সমযোজী যৌগ। এখানে যে উপাদানগুলো আছে রাসায়নিক তারা প্রত্যেকের মাঝে কিন্তু একটা আকর্ষণ বল কার্যকর আছে। আর এই আকর্ষণ বল কার্যকরের কারণেই কিন্তু তারা বন্ধন গঠন করে থাকে। এবং এই যে বন্ধনটা তৈরি করলো এবং যে আকর্ষণ বলটা কাজ করলো সেটাকে বলা হয় মূলত বন্ধন শক্তি। এখানে প্রত্যেকটা রাসায়নিক উপাদানের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বন্ধন শক্তি আছে। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো এই যে পানির অণুটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ধরো আমরা যদি একটু পানি নেই, পানির মধ্যে যে একটা মাত্র পানির অণু থাকে তা কিন্তু না, এখানে অসংখ্য পানির অণু থাকে। একটা পানির অণুর সাথে তোমার বাকি যে পানির অণুগুলো আছে এই বাকি পানির অণুগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে। বা ধরো তুমি অন্য কোনো রাসায়নিক উপাদানের কথা বলো, প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমার একটা আকর্ষণ বল কাজ করছে, আর সেই আকর্ষণ বলটাকে আমরা মূলত বলে থাকি বন্ধন শক্তি, যেটা তুমি সামনের দিকে বুঝতে পারবে আসলে এই বন্ধন শক্তিটা মূলত কি। হ্যাঁ, চলে আসার পর আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, আন্তঃআণবিক শক্তিটা কি একটু খেয়াল করো। তোমাদের সাথে আমার অনেকগুলো কথা বলার ইচ্ছা থাকে কিন্তু আসলে তোমার সময়ের কারণে কথা বলা হয়ে ওঠে না। আস্তে আস্তে বলবো কথাগুলো, অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, একটু খেয়াল করবে আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, এখানে তুমি বললে বিভিন্ন রাসায়নিক উপাদানের উদাহরণ দিলে, বা তোমার বইতে যে বিষয়টা নিয়ে বলা আছে সেটা হচ্ছে যে এখানে আসলে মূলত তোমার পরমাণু নিয়ে বলা ছিল বন্ধন শক্তির ক্ষেত্রে। আন্তঃআণবিক শক্তির ক্ষেত্রে কিন্তু তোমার বলা আছে অণু নিয়ে। এই যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ, যেমন এখানে আমি যে উদাহরণটা ব্যবহার করতে পারি, পানির উদাহরণটা ব্যবহার করতে পারি। ধরো তোমাকে এখানে পানির উদাহরণ H2O লিখে দিলাম। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে আন্তঃআণবিক শক্তি বলতে বোঝানো হয় ধরো তোমার অণুসমূহ একে অপরের সাহায্যে বা একে অপরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে তোমার যৌগ গঠন করে নেয় সেটাকে মূলত আন্তঃআণবিক শক্তি বলা হয়ে থাকে। তাহলে আন্তঃআণবিক শক্তি হয়ে থাকে তোমার মূলত অণুসমূহের মাধ্যমে বা বিভিন্ন ধরনের অণুরা পরস্পরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে যে যৌগটা গঠন করে নেয় সেক্ষেত্রে মূলত তোমার আন্তঃআণবিক শক্তিটা কার্যকর হয়। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, আবারও কিন্তু আমাকে উদাহরণগুলো নিয়ে আসতে হচ্ছে। যেমন তোমাকে এখানে আবারও সোডিয়াম ক্লোরাইডটা লিখে দিতে হচ্ছে, তার কারণটা কিন্তু তোমাকে এবার আমি বলছি। ধরো আমরা যখন এই সোডিয়াম ক্লোরাইড নামক রাসায়নিক উপাদানটিকে অর্থাৎ আয়নিক যে যৌগটি আছে এই যৌগটিকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন সে শুরুতে তোমার জলীয় দ্রবণ তৈরি করে নেয়। তার অ্যাকুয়াসের যে দ্রবণটা তৈরি হয় জলীয় দ্রবণটাকে সে শুরুতে তৈরি করে নেয়, তারপর সে বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার মাধ্যমে ধরো তোমাকে এখানে আমি দেখাই, এখানে যদি আমি পানিটাকে যোগ করে দেই, একবারে লিখে দিচ্ছি কথাটা কিন্তু মুখে বলে দিলাম, সে তার জলীয় দ্রবণটা তৈরি করে নিল এবং সে বিয়োজিত হয়ে এখানে তোমার সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো। এখন তোমার খেয়াল করো এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো, এখানে কি একটা সোডিয়াম একটা ক্লোরাইড আয়ন আছে? তা কিন্তু না, এখানে আসলে তোমার অনেকগুলো সোডিয়াম আয়ন আছে, অনেকগুলো ক্লোরাইড আয়ন আছে। আয়নিক যে যৌগগুলো হয় তাদের ক্ষেত্রে তোমাকে আমি দেখাই একটু, এই যে ধরো তোমার একটা সোডিয়াম আয়ন আছে এখানে, এর সাথে কিন্তু তোমার প্রায় তো 6টা ক্লোরাইড আয়ন এসে যুক্ত থাকে। এটা হচ্ছে আয়নিক যৌগ গঠিত হওয়ার ক্ষেত্রে বা আয়নিক যে যৌগসমূহ হয়ে থাকে তাদের অনন্য একটা বৈশিষ্ট্য। তার মানে এখানে অনেকগুলো উপাদান একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে, যার কারণে আয়নিক যে যৌগগুলো গঠিত হয় তাদের মাঝে যে বন্ধনটা তৈরি হয় সেটা খুবই দৃঢ় প্রকৃতির হয়ে থাকে। এখানে আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আয়নিক যে যৌগগুলো হয় তারা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি হয়ে থাকে। আমরা জানি যে বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে প্রবলভাবে আকর্ষণ করে, যার কারণে আয়নিক যৌগগুলো গঠিত হওয়ার মাধ্যমে বা তারা যখন গঠিত হয় তখন তাদের মাঝে যে বন্ধনটা কার্যকর হয় সেটা খুবই দৃঢ় প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, একটা সোডিয়ামকে 6টা ক্লোরাইড আয়ন তোমার যুক্ত অবস্থায় আছে একটা সোডিয়াম আয়নের সাথে, ঠিক একই রকম ভাবে তোমার একটা ক্লোরাইড আয়নের সাথে কিন্তু আবার বিপরীতভাবে 6টা সোডিয়াম আয়নও কিন্তু যুক্ত থাকে। এভাবে মূলত আয়নিক যৌগগুলো তোমার গঠিত হয়ে থাকে, বা আমরা যখন তাদেরকে জলীয় দ্রবণে বিয়োজিত করে দেই, তারা যখন বিয়োজিত হয় তখন মূলত তাদের গঠনগুলো এভাবেই দেখা যায়, যেটা তোমরা রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়ে দেখে আসছো সোডিয়াম ক্লোরাইডে ক্যালাস গঠনের মধ্যে। বিজ্ঞানের একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে কিন্তু খুবই সম্পর্কযুক্ত, যার কারণে তোমাকে সবগুলো অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে হবে তুমি যদি ভালো ধারণা রাখতে চাও বিজ্ঞান সম্পর্কে। হ্যাঁ, চলে আসো, তাহলে তুমি দেখে ফেললে উদাহরণটা। এখানে তোমার আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরো তোমার এখানে
পানির অণুটা আমি আবারও তোমাকে লিখলাম, আবারও একটু আগের যে কথাটা বললাম সেটা বলে দেই। তোমার পানির মধ্যে একটা পানির অণুর সাথে আরো অসংখ্য তোমার পানির অণু যুক্ত অবস্থায় কিন্তু থাকে। তো এখন তুমি একটু খেয়াল করো, তাহলে তুমি এটাকে বললে কি, সে সমযোজী একটা যৌগ। আচ্ছা, এখন তোমাকে আরো একটা সমযোজী যৌগ লিখে দেই, এখানে ধরো HCl লিখলাম। আচ্ছা, আরো একটা সমযোজী যৌগ লিখি বা অণু লিখি, ধরো তোমার এখানে H2 লিখলাম, বা এরকম আরো অনেক অধাতব উপাদানের সাহায্যে তুমি লিখতে পারো, Cl2 লিখতে পারো, N2 লিখতে পারো, O2 লিখতে পারো, অসংখ্য উদাহরণ তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছ এদের মাঝে কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এরা একই রকম উপাদানের সাহায্যে গঠিত। আর এখানে যে দুইটা উদাহরণ আমি ব্যবহার করলাম বা দুইটা রাসায়নিক যৌগ ব্যবহার করলাম, এখানে তুমি দেখতে পাচ্ছ দুইটা ভিন্ন উপাদান। হ্যাঁ, উভয় উপাদানগুলোই কিন্তু তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ, তবে তাদের মাঝে একটু পার্থক্য আছে। একই রকম পরমাণু যখন তোমার যুক্ত হয়, তাদের মাঝে যে বন্ধন শক্তিটা কার্যকর হয় অথবা যে আকর্ষণ শক্তিটা কার্যকর হয় বা যে আকর্ষণ শক্তিটা কাজ করে, ভিন্ন পরমাণুরা যখন তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের মাঝে আকর্ষণ শক্তিটা তার থেকে আরো বেশি কাজ করে, যেটা তোমার পোলারিটির মাধ্যমে ব্যাখ্যাটা দেওয়া হয়ে থাকে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। হ্যাঁ, চলে আসো, তারপর আমরা এখন যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, একটু খেয়াল করবে সবাই ভালো করে, এটা হচ্ছে তোমার যে পার্টটা আছে সেটা হচ্ছে রাসায়নিক শক্তির রূপান্তর। তুমি কিন্তু একটু আগে রাসায়নিক শক্তির উৎসগুলো সম্পর্কে জেনে আসছো, এখন তুমি জানবে এই শক্তিগুলো রূপান্তরিত হয় কিভাবে। রাসায়নিক শক্তির রূপান্তর, আসলে তোমার এখানে পদার্থবিজ্ঞানে কিন্তু একটা তথ্য ছিল এরকম, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, আমরা কোনো ধরনের শক্তি সৃষ্টি করতে পারি না, ধ্বংস করে দিতে পারি না, শক্তিটাকে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করতে পারি মাত্র। সেই জন্য রসায়ন বিজ্ঞানে এসে দেখো এখানে তোমার বলাই আছে রাসায়নিক শক্তির রূপান্তর। আচ্ছা, রাসায়নিক শক্তির রূপান্তরটাকে একটু খেয়াল করো, তুমি কিন্তু একটু আগে পড়ে আসছো রাসায়নিক শক্তির উৎস। হ্যাঁ, রাসায়নিক শক্তির রূপান্তর হচ্ছে যে আমরা যে এই যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করি বা তাদের সাহায্যে যে শক্তিগুলো উৎপন্ন হয়ে থাকে, এই শক্তিগুলো আসলে তোমার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। এই যে রূপান্তরিত হওয়া, এই রূপান্তরিত হওয়ার মাধ্যমেই কিন্তু তাদের মাঝে যে শক্তিটা আছে সেই শক্তিটা হয়তো বা তারা কখনো উদ্গীরণ করে দেয় অথবা কখনো তারা বাইরের পরিবেশ থেকে শক্তিটাকে শোষণ করে নেয়। এভাবে মূলত তাদের মাঝে পরিবর্তনটা সংঘটিত হয়ে থাকে। হ্যাঁ, এরপরে যে উদাহরণটা এখন ব্যবহার, যে বিষয়টা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে শক্তি পরিমাপের একক। এটা আমি মুখে বলে দিচ্ছি, শক্তি পরিমাপের একক বলতে দেখো তোমার এর আগের যে ধারণাগুলো ছিল বা পূর্বে শক্তি পরিমাপের ক্ষেত্রে ক্যালোরি এককটাই ব্যবহার করা হতো। ক্যালোরির যদি সংখ্যাটা তুমি দাও তাহলে ক্যালোরির সংখ্যাটা হচ্ছে এমন, দেখো 1 গ্রাম পানির তাপমাত্রা তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো তাহলে যে তাপ শক্তির প্রয়োজন হয় তাকে মূলত 1 ক্যালোরি বলা হয়ে থাকে। তাহলে খুব সহজে তুমি বলতে পারো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়ে থাকে। হ্যাঁ, এই যে তুমি তাপটা দিচ্ছ তাহলে তাপটা কে শোষণ করে নিচ্ছে, তোমার এখানে যে রাসায়নিক উপাদান আছে সেই কিন্তু তাপটাকে শোষণ করে নিচ্ছে, বা তুমি যে 1 গ্রাম পানি নিলে 1 গ্রাম পানি কিন্তু তাপটাকে শোষণ করে নেয়, তাপটা শোষণের মাধ্যমে কিন্তু তার মাঝে একটা পরিবর্তন চলে আসে, সেই গ্যাসীয় অবস্থায় উপনীত হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে মূলত রাসায়নিক শক্তির একটা রূপান্তর, যেখানে তোমার পরিবর্তন সংঘটিত হবে। আর এখন তোমার বর্তমান যুগে এসে শক্তির একক হিসেবে তোমার জুলটাকে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেটা বিজ্ঞানীরা সর্বজন গৃহীত জুল এককটাই ব্যবহার করা হয়ে থাকে। জুলের সংজ্ঞাটা হচ্ছে যে, ধরো তোমার এটা যেহেতু কাজের একক তাহলে এখানে তোমার বলের একটা কথা চলে আসে, অর্থাৎ তুমি যদি এক 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করো, 1 নিউটন বল প্রয়োগ করো, তাহলে বলের দিকে বস্তুটার যদি 1 মিটার সরণ ঘটে, অর্থাৎ তুমি যেদিক থেকে বল প্রয়োগ করবে সেদিকে যদি তোমার বস্তুটার 1 মিটার সরণ ঘটে তাহলে তাকে বলা হয়ে থাকে তোমার 1 জুল। ক্লিয়ার সবাই? হ্যাঁ, একটু খেয়াল করো, তুমি যেদিক থেকে বলটা প্রয়োগ করবে বস্তুটা কিন্তু সেদিকেই যাবে, এটা হচ্ছে তোমার জুলের সংজ্ঞার একটা শর্ত। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারছো। এখানে আমরা একটা সম্পর্ক ব্যবহার করি, সেটা হচ্ছে যে ধরো তোমার এখানে আমরা লিখি 1 ক্যালোরি ইকুয়াল 4.18 জুল, অর্থাৎ 1 ক্যালোরি শক্তি এবং 4.18 জুল উভয়ই কিন্তু সমান। বুঝতে পারছো? হ্যাঁ, এবার চলে আসো, আমরা এখন যে গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখবো সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তির অর্থাৎ তোমার তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো লিখছি আমি, তাপের পরিবর্তনের ভিত্তিতে হ্যাঁ, এখানে তোমার যে এই যে পার্টগুলো আস্তে আস্তে আসছে এখান থেকে কিন্তু তোমার অনেক প্রশ্ন থাকে, 3 নাম্বার বা 4 নাম্বার প্রশ্ন থাকে। তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ।
একটু খেয়াল করো, আমি হ্যাঁ লিখে ফেললাম, দেখো একটু খেয়াল করো, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। আচ্ছা, তাপের পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে তুমি কিন্তু একটু আগে দেখে আসছো। এই যে ধরো আমরা ক্যালোরি সংজ্ঞা দিলাম বা তোমার জুলের সংজ্ঞা দিলাম, এখানে তুমি কি করছো, একবার তুমি তাপ বৃদ্ধি করছো, আবার তুমি বল প্রয়োগ করছো। এই যে আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এই পরিবর্তনগুলো তোমার দুইভাবেই কিন্তু হয়। একটা হচ্ছে যে তুমি যখন রাসায়নিক বিক্রিয়াটাকে সংগঠিত করবে, তখন বিক্রিয়কগুলোর মাঝে বা বিক্রিয়কগুলোর যে অভ্যন্তরীণ শক্তি আছে, তাদের অভ্যন্তরীণ শক্তিটা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হওয়ার কারণে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেরা বিক্রিয়া করবে এবং বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। আবার তুমি আরেকটা পরিবর্তন দেখবে, সেটা হচ্ছে যে তোমার বিক্রিয়া যে যারা বিক্রিয়কগুলো থাকবে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, তাদের তোমার অভ্যন্তরীণ শক্তিটা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা কম হওয়ার কারণে ওই রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত করতে সে কিন্তু বাইরের পরিবেশ থেকে তোমার তাপটাকে শোষণ করে নেবে। এই যে বিষয়টা আছে, বিষয়ের উপর ভিত্তি করে তোমার রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। এর একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তুমি কিন্তু শব্দগুলো দেখেই খুব সহজে বুঝতে পারছো আসলে তাপ উৎপাদী বিক্রিয়াটা কি আর তাপহারী বিক্রিয়াটা কি। হ্যাঁ লিখে ফেললাম আমি এখানে, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া। বিজ্ঞান আসলে তোমার অনেক মজার একটা বিষয়, তুমি যদি মজা করে নাও তাহলে অবশ্যই তোমার ভালো লাগবে। আর বিষয়গুলি আসলে তোমার অনেক সহজ। এই যে দেখো এখন আমি বলছি, তোমার কাছে হয়তো অনেকটা সহজ লাগবে, বা তুমি যখন নিজে খুব ভালো বুঝবে আয়ত্ত করতে পারবে তখন অনেক সহজ লাগবে। তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া তুমি কিন্তু দেখেই বুঝতে পারছো। তাপ উৎপাদী শব্দটাকে যদি তুমি তোমার বাংলা দ্বিতীয়পত্র ব্যবহার করে বিশ্লেষণ করে দেখো, তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হচ্ছে, আর তাপহারী মানে তাপটা হারিয়ে যাচ্ছে বা শোষণ করছে। কিসের উপর ভিত্তি করে? ওই যে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াগুলো দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। হ্যাঁ চলে আসো এবার আমরা এই দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ আলোচনার আগে তোমাদের উদ্দেশ্যে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমি আবারও বলছি, দেখো এই যে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলোকে আসলে দুইভাবে কিন্তু হিসাব করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে বাহ্যিক শক্তির উপর ভিত্তি করে। অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়, দেখো আমরা যে রাসায়নিক উপাদানগুলো দেখতে পাই বা যে রাসায়নিক যৌগগুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকটা রাসায়নিক যৌগের মধ্যে যে উপাদানগুলো থাকে, অর্থাৎ যে পরমাণু বা অণু তুমি যাই বলো, এই যে রাসায়নিক উপাদানগুলো থাকে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বন্ধন শক্তি থাকে। এই যে একটা রাসায়নিক যৌগ আছে, রাসায়নিক যৌগের মধ্যে তোমার যে পরিমাণ বন্ধন শক্তি থাকে বা যে পরিমাণ বন্ধন শক্তি সে সঞ্চিত করে রাখে, তাকেই কিন্তু মূলত অভ্যন্তরীণ শক্তি বলা হয়ে থাকে। তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তিটা ক্লিয়ার। আর বাহ্যিক শক্তি বলতে বোঝানো হয়, ধরো তোমার এই যে বিক্রিয়াটা সংঘটিত হলো, যখন বিক্রিয়কগুলো বিক্রিয়ার মাধ্যমে তোমার উৎপাদে পরিণত হয়, তখন কিন্তু তারা তোমার দেখা যায় যে বিক্রিয়কগুলোর মধ্যে যদি অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, তাহলে তারা এখানে তোমার শক্তি উৎপন্ন করে থাকে। আর এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এটাই কিন্তু বা আমরা যে ড্যালিসের মানগুলো লিখি, অর্থাৎ তোমার এনথালপি পরিবর্তনের ক্ষেত্রে যে মানগুলো লিখি, এগুলো হচ্ছে মূলত বাহ্যিক শক্তি, যেটা তোমার বাইরের পরিবেশ থেকে আমরা অনুভব করতে পারি। এটাও তোমার দুই রকম হয়, যেমন তোমার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে তাপটাকে দিতে হয়, আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সে উপাদানগুলো বাইরের পরিবেশে তাপটাকে তোমার দিয়ে থাকে। হ্যাঁ চলে আসে এবার আমরা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে এখন তোমার বিস্তারিত কথা বলবো, তারপর তাপহারী বিক্রিয়া নিয়েও বিস্তারিত কথা বলবো। তাহলে তুমি যদি সংজ্ঞাটা দিতে চাও, তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে যে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তোমার তাপ উৎপন্ন হয় বা তাপের উদ্গীরণ ঘটে, বা তুমি যদি আরো বিশ্লেষণ করে লিখতে চাও, বিক্রিয়কগুলো বিক্রিয়ার মাধ্যমে যখন তারা উৎপাদে পরিণত হয় এবং বিক্রিয়কগুলোর অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হয়ে থাকে, তাহলে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। ঠিক একই রকম ভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি উদাহরণটা সংজ্ঞাটা বলতে পারো এইভাবে, তাপহারী বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তাপের শোষণ ঘটে, তাকে তাপহারী বিক্রিয়া বলে। অথবা যে সকল রাসায়নিক বিক্রিয়ার মধ্যে উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের শক্তিটা কম হয়ে থাকে, অভ্যন্তরীণ শক্তিটা কম হয়। অর্থাৎ তোমার সোজা কথা হচ্ছে যে এখানে তোমার উৎপাদের শক্তি বেশি হবে, বিক্রিয়কের শক্তি কম হবে। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয়ে থাকে তোমার তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হবে, আর তাপহারী বিক্রিয়া তাপের শোষণ ঘটবে। চলে আসো আমরা শুরুতে তোমার অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে এই হিসাবটা একটু করে দেখি। আসলে তোমার অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে তুমি হিসাবটা কেমন হয়ে থাকে। ধরো এখানে যদি আমি ডেল্টা এস লিখি, অর্থাৎ এনথালপির পরিবর্তন মানে তাপের পরিবর্তন। হ্যাঁ এখানে ধরো আমি যদি তোমার বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটাকে E1 ধরি, আর উৎপাদক অভ্যন্তরীণ শক্তিটাকে যদি E2 ধরি, তাহলে তুমি খুব সহজে মানটা পেয়ে যাবে E1 মাইনাস E2। বা তোমার এখানে এই V1 মাইনাস V2 পেতে পারো। হ্যাঁ এটা আরেকভাবে তুমি হিসাব করতে পারো, যেমন ধরো তোমার এখানে উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি, এটা ধরে নিলে তুমি উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি E2 আর মাইনাস বিক্রিয়ক সময়ের অভ্যন্তরীণ শক্তি E1। খুব সহজে তুমি হিসাব করে নিতে পারো। তাহলে এখানে ধরো তুমি যদি বাংলা লেখাটা লিখলে, না লিখলে তুমি এখানে সহজে লিখে দিতে পারো E2 মাইনাস E1। হ্যাঁ তোমাকে তবে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এই যে এনার্জিটা লিখলে এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি।
ও বন্ধন শক্তি তোমাদের অবশ্যই মনে আছে, রাসায়নিক যৌগসমূহের মধ্যে যে পরমাণু আছে তাদের মাঝে যে তোমার শক্তিটা বিদ্যমান থাকে সেটাকে তোমার বলা হয়ে থাকে মূলত অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, এটাকে আমরা বন্ধন শক্তির সাহায্যে কিন্তু হিসাব করতে পারি। বন্ধন শক্তি বলতে তোমার এই যে অষ্টম অধ্যায়ের মধ্যে যে একটা চার্ট দেওয়া আছে তোমার বন্ধন শক্তির, এখান থেকে তুমি বন্ধন শক্তিগুলো কিন্তু পেয়ে যেতে পারো। এই বন্ধন শক্তিগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে, কারণ আমরা এখন তোমার অঙ্কের মধ্যে চলে যাব। আর এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কিন্তু তোমার খুব সহজে করা যায়, একদম খুবই সোজা। এগুলো কখনো তোমার 3 নম্বরের জন্য প্রশ্ন আসে, কখনো 4 নম্বরের জন্য প্রশ্নে আসে। অঙ্কগুলো একদম সোজা। বন্ধন শক্তির ক্ষেত্রে তোমার দেখা যায় যে মাঝে মাঝে বন্ধন শক্তি তোমার প্রশ্ন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো তুমি তোমার নিজের সন্তুষ্টির জন্য বা আত্মতুষ্টির জন্য তুমি নিজেই মুখস্থ করে নিবে। মুখস্থ করাটা খুব বেশি কঠিন না। ধরো তুমি 4টা বা 5টা করে দৈনিক মুখস্থ করলে বা 3টা করে মুখস্থ করলে হয়ে গেল। কিন্তু তাহলে চলে আসো এবার আমরা বন্ধন শক্তির সাহায্যে আমরা কিভাবে হিসাব করতে পারি। বন্ধন শক্তির ক্ষেত্রে এখানে তোমার 2 ধরনের শক্তি কার্যকর হয়। একটা হচ্ছে তোমার উৎপাদের মধ্যে শক্তি থাকে, আর একটা হচ্ছে বিক্রিয়কের মধ্যে শক্তি থাকে। প্রত্যেকটা রাসায়নিক উপাদানের মাঝেই কিন্তু শক্তি সঞ্চিত অবস্থায় আছে। তাহলে এখানে আমরা যেভাবে তোমার হিসাবটা করে নিতে পারি, একটু খেয়াল করবে। তোমার এখানে বিক্রিয়ক সময়ের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদ সময়ের বন্ধন শক্তি, এভাবে আমরা হিসাব করে নিতে পারি এখান থেকে তোমার যে বন্ধন শক্তির হিসাবটা করে থাকি সেই হিসাবটা। তাহলে তোমার এখানে ধরো ডেল S সমান লিখলাম। ধরো তোমার এখানে বিক্রিয়কগুলো বন্ধন শক্তি সেটাকে যদি আমরা V1 ধরি, আর উৎপাদ সময়ের বন্ধন শক্তিকে যদি আমরা তোমার V2 ধরি, তাহলে ডেল্টা S সমান দাঁড়াচ্ছে V1 মাইনাস V2। হ্যাঁ, আমরা এখানে তোমার যে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো সেই বিষয়টা হচ্ছে যে দেখো, এখানে আসলে তোমার অঙ্কগুলো খুব সহজেই করা যায়। সেই সহজ বিষয়টা হচ্ছে যে ধরো তুমি এখানে যদি ডেলেসের মানটা হিসেব করে বের করো, তাহলে ডেলেসের মানটার ক্ষেত্রে আমরা লিখতে পারি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠিত হয় নির্গত শক্তি। তার মানে কি, পুরাতন বন্ধন ভাঙতে তুমি বন্ধন ভাঙো কার, বিক্রিয়কের বন্ধন ভাঙো, তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। আর উৎপাদ ঘটিত হওয়ার ক্ষেত্রে বা উৎপাদ ঘটিত হয় নির্গত শক্তি। আসলে এখানে তোমার তথ্যটার ক্ষেত্রে দেখা যায় যে একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার শক্তি নির্গত হয় না। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন তুমি একটু দেখো বিক্রিয়কগুলো ভাঙতে প্রয়োজনীয় শক্তি জিনিসটা কেন লেখা হয়। তোমার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, দেখা যায় যে এখানে বিক্রিয়কগুলো শক্তি বেশি হওয়ার কারণে তারা নিজেরাই কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে। বিশেষ করে তোমার গ্যাসীয় যে রাসায়নিক উপাদানগুলো হয় বা বিক্রিয়কগুলো হয়, তারা কিন্তু তোমার নিজেরাই বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে। নিজেদের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হওয়ার কারণে তারা খুব সহজে নিজেরাই বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে। যার কারণে আমরা এখানে তোমার এই এনথালপির পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ ডেলেসের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি পুরাতন বন্ধন, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, যদিও বাংলা লেখাটা একটু বড়, প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন ঘটিত হয় নির্গত শক্তি। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে তোমাকে যদি শব্দগুলো আরেকটু বিশ্লেষণ করে দেখাই। প্রয়োজনীয় শক্তি বলতে বোঝানো হয় কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমার পরিবেশ থেকে শক্তি সরবরাহ করতে হয়, সেজন্য তোমার এখানে প্রয়োজনীয় কথাটা বলা হয়। আর কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তুমি অবশ্যই জানো উৎপাদটা ঘটিত হওয়ার পর আরও কিছু শক্তি থেকে যায়, সেই শক্তিটাকে তারা বা ওই সকল রাসায়নিক বিক্রিয়া নির্গত করে দিয়ে থাকে। তাহলে কিছু রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করতে বাইরে পরিবেশ থেকে তাপ সরবরাহ করতে হয়, আবার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া নিজে থেকে সংগঠিত হয়ে থাকে, তাকে বাইরে পরিবেশ থেকে তাপ সরবরাহ করতে হয় না, এবং সে কিন্তু উল্টা পরিবেশের মধ্যে শক্তিটাকে উৎপন্ন করে দেয়। তাহলে এই ছিল আমাদের সূত্রটা। চলে আসে এবার আমরা একটা অঙ্কে চলে যাই। তোমাদের এখানে তো অঙ্কগুলো 2 ধরনের থাকে, কখনো কখনো তোমার ডেল্টা এস এর মান বের করতে বলে অর্থাৎ এনথালপির পরিবর্তনের মান বের করতে বলে, কখনো বা রাসায়নিক যে উপাদানগুলো আছে তাদের বন্ধন শক্তিটা বের করতে বলে। উভয় যে অঙ্কগুলো আছে এগুলো আসলে অনেক সোজা। চলে আসে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করি, এবং তোমাদের বইতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেওয়া আছে বিক্রিয়াগুলোর সাহায্যে আমরা এটা করতে পারি। খুব সহজে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমাকে শুরুতে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, দেখো তোমার প্রশ্নে যে রাসায়নিক বিক্রিয়াটা দেওয়া থাকবে এটা আগে ভালো করে খেয়াল করতে হবে। তোমাদেরকে আমি যখন নবম অধ্যায়ে ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হবে। তাহলে প্রথমে তোমার এখানে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে তোমার বিক্রিয়াটা সমতাকরণ আছে কিনা সেটা তোমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমি লিখছি, ধরো তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, তার সাথে পানি উৎপন্ন হলো H2O।
হ্যাঁ, এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধরো তোমার এটার সাথে প্লাস 87 কিলো জুল দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই বিক্রিয়াটা থেকে তোমার সি ডাবল বন্ড ও এর বন্ধন শক্তি নির্ণয় করতে হবে। অর্থাৎ কার্বন বন্ধন অক্সিজেনের বন্ধন শক্তিটা তোমাকে বের করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবে, তোমাকে যখন এভাবে বন্ধন শক্তি বের করতে বলবে তখন সেখানে কিন্তু এভাবে ডেলএসএন বা ডেল্টা এস এর মানটা দেওয়া থাকবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়াটা দেখবে, ভালো করে লিখবে তোমার খাতায়। তারপর তুমি এটা সমতাকরণ আছে কিনা সেটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এই বিক্রিয়াটা কিন্তু সমতাকরণ করে দেওয়া নেই। মাঝে মাঝে তোমার প্রশ্নের মধ্যে বিক্রিয়াগুলো সমতাকরণ থাকে, মাঝে মাঝে থাকে না। তবে তোমাকে অবশ্যই সমতাকরণ করে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আসলে এবার আমরা সমতাকরণ করে নিই। এখানে কার্বন আছে 2টা, কিন্তু এখানে একটা, তার মানে এটার সামনে তোমাকে 2 দিতে হবে। হাইড্রোজেন 4টা, এখানে তোমার 2টা, এখানে 2 দাও, তাহলে টোটালি অক্সিজেন দেখো 6টা হয়ে গেল। তাহলে এখানে 3 দাও। সমতাকরণের পরের কাজটা হচ্ছে যে তোমাকে অবশ্যই এই রাসায়নিক বিক্রিয়াগুলো গাঠনিক সংকেত লিখে নিতে হবে। তুমি গাঠনিক সংকেত লিখলে তোমার এই অঙ্কগুলোর ক্ষেত্রে 50 ভাগ কাজ কিন্তু শেষ হয়ে যায়। চলে আসো এবার আমরা গাঠনিক সংকেতটা লিখি। গাঠনিক সংকেত লেখা খুবই সোজা, যেটা তোমরা পঞ্চম অধ্যায়ে দেখে আসছো, অথবা আমি যখন নিব তখন তোমাদেরকে দেখাবো। তুমি আগে কার্বন সংখ্যাটা লিখবে। এখানে কার্বন হচ্ছে তোমার 2টা। কার্বন কার্বন অবশ্যই তোমার একক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। বাকি যে কয়টা হাইড্রোজেন আছে দেখো তো, তুমি একটু খেয়াল করো। এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে আমি লিখলাম 2টা হাইড্রোজেন লিখলাম। এখানে তোমার 2টা হাইড্রোজেন লিখলাম, টোটাল যে 4টা হাইড্রোজেন ছিল। তাহলে তোমার এখানে দেখা যায় কার্বনের আরেকটা যোজ্যতা কিন্তু বাকি আছে, তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন। হ্যাঁ, এরপর চলে আসো, এখানে তোমার অক্সিজেন ইন্টু দো, এখানে তোমার 2টা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন হয়ে থাকে। হ্যাঁ, চলে আসো এবার এখানে 2 ইন্টু কার্বনের সাথে কয়টা অক্সিজেন আছে তোমার, দুইটা দুইটা অক্সিজেন আছে একটা কার্বনের সাথে, তাহলে তুমি কার্বনটাকে মাঝখানে লিখো আর 2টা অক্সিজেনকে দুই পাশে লিখো। কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণে বন্ধনটা এমন হয়। হ্যাঁ, তারপর একটু খেয়াল করবে, এখানে তোমার এটা কিন্তু তোমার একটু চেঞ্জ হয়, এটার বন্ধন প্রকৃতিটা ভিক্টোরিয়া ভি আকৃতির হয়ে যায়। ভি আকৃতির কেন হয় এটা পঞ্চম অধ্যায়ে আলোচনা করা আছে। তারপর তুমি এখানে ধরো প্লাস এটা যেটা দেওয়া আছে এই তাপটা লিখতে পারো, বা না লিখলেও হবে, তুমি সূত্রের মধ্যে গিয়ে বসিয়ে দিলেই তোমার কিন্তু চলবে। হ্যাঁ, এবার তুমি একটু দেখো, এখানে এভাবে ঘাটনি সংকেত লেখার পর দ্বিতীয় কাজটা হচ্ছে যে তোমার এখানে আসলে কয়টা বন্ধন ভাঙলো আর নতুন কয়টা বন্ধন ঘটিত হলো এটা হিসেব করা। তোমাদের ক্ষেত্রে অনেককেই দেখলাম যে তোমরা কি করো, টোটালি সবগুলি বন্ধন হিসেব করে ফেলো। আমার কাছে এটা অনেকটাই তোমার অন্যরকম মনে হয়, প্যাচ লেগে যায় মাঝে মাঝে, কারণ এখানে মানগুলো অনেক বড় বড় চলে আসে। তোমাদের উদ্দেশ্যে আমার কথাটা হচ্ছে যে তুমি যখন গাঠনিক সংকেত লিখবে তখন কিন্তু তুমি বুঝতে পারছো এখানে কয়টা বন্ধন ভাঙলো, কয়টা বন্ধন ঘটিত হলো, এটা কিন্তু তুমি এখন সহজে নির্ণয় করতে পারছো। তাহলে তোমার তো সহজ হয়ে গেল, কয়টা বন্ধন ভাঙলো কয়টা বন্ধন গড়লো এটা হিসেব করে বলে ফেলবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে গেল। সবগুলো বন্ধন তো এখানে হিসেব করার দরকার নেই, তুমি আস্তে আস্তে এভাবে শেখা শুরু করে দাও, অঙ্কটা অনেকটাই ছোট হয়ে যাবে তাহলে। হ্যাঁ, একটু দেখো, আমরা এখানে দেখাই, তোমার এখানে কার্বন কার্বন ছিল 2টা, কিন্তু এখানে কার্বন আছে একটা, তার মানে কার্বনের মধ্যে যে বন্ধনটা ছিল সেটা ভেঙে গেছে। কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, এই বন্ধন ছিল কয়টা তোমার, এখানে 4টা হাইড্রোজেন যুক্ত ছিল কার্বনের সাথে, কিন্তু এখানে কার্বনের সাথে একটাও হাইড্রোজেন নেই, তার মানে এই বন্ধনগুলো ভেঙে গেছে। আর এখানে তোমার অক্সিজেন অক্সিজেন বন্ধন ছিল, এখানে অক্সিজেন অক্সিজেন কোনো বন্ধনই নেই, দ্বিবন্ধন নাই, তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে। তাহলে এই পাঁচটা হচ্ছে ভাঙা আর এই পাঁচটা হচ্ছে গড়া। তাহলে এখানে তোমার নতুন কি ঘটছে, কার্বন অক্সিজেন বন্ধনগুলো ঘটিত হয়েছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধনগুলো ঘটিত হয়েছে। তাহলে এবার তুমি এখানে হিসাব করে বাংলায় লিখে দিবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে দিবে, কারণ এটা 3 নম্বরের প্রশ্ন। তোমরা অনেকেই কি করো, বাংলা লেখাগুলো না লিখে একদম শর্টকাট লিখে ফেলো। এই ওভারগুলো পরিত্যাগ করতে হবে, কারণ 3 নম্বর কিন্তু এত সোজা না। যারা 79 পায় তারাই বুঝতে পারে 1 নম্বর মর্যাদা কতটুকু। হ্যাঁ, একটু খেয়াল করবে, একটু সেন্সিটিভলি পড়াশোনা করবে, কারণ পড়াশোনাটা তো তোমার নিজেরই, এটা অবহেলা করলে তো হবে না। দেখো, এবার তোমাকে বন্ধনগুলো হিসেব করে দেখাই। এখানে তোমার ভাঙছে কি, কার্বন কার্বন বন্ধন ভাঙছে। আচ্ছা, কয় মোল ভাঙছে, কার্বন কার্বন বন্ধন ভাঙছে 2 মোল। বা তুমি এখানে নতুন তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে, এটা সরাসরি লিখে দিতে পারো, 1 মোল লিখে দিতে পারো। এখানে কার্বন কার্বন একক বন্ধন শক্তি দেওয়া আছে বা দ্বিবন্ধনের শক্তিও দেওয়া আছে। আবার তুমি একটু খেয়াল করো, কার্বন হাইড্রোজেন বন্ধন কয় মোল ভাঙছে। হাইড্রোজেন কিন্তু তোমার একক বন্ধন তৈরি করতে পারে, যার কারণে হাইড্রোজেনের হিসেব হবে 1 2 3 4, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে তোমার 4 মোল। আর এখানে অক্সিজেন বন্ধন ভাঙছে কয় মোল, এই অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করে, তো দ্বিবন্ধন তৈরি করলে এখানে 1 মোল, কিন্তু তার সামনে কিন্তু 3 আছে। সামনের যে সংখ্যাটা থাকে, রাসায়নিক যে উপাদানগুলো আমরা লিখি এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কি লেখা হয়, যে সংখ্যাটা লেখা হয় বা শব্দকরণের ক্ষেত্রে তুমি যাই ব্যবহার করো ওইটা অত মোল ধরা হয়, যেমন এটা 3 মোল, তাহলে এখানে 1 ছিল 3 একে 3, তাহলে 3 মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে। এবার এই পাশে আসো, 1 মোল 1 মোল,
তাহলে 2 মোল কার্বন অক্সিজেন বন্ধন নতুন গঠিত হয়েছে। সামনে কিন্তু আবার 2 আছে, তাহলে 2 দিয়ে 2 কে গুণ করো 4 মোল, তাহলে 4 মোল কার্বন অক্সিজেন বন্ধন নতুন গঠিত হয়েছে। হ্যাঁ, এবার এখানে আসো তোমার অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয় মোল দেখো তো। এখানে যেহেতু হাইড্রোজেন একক বন্ধন তৈরি করে, তুমি যে বিষয়টা খেয়াল করবে সেটা হচ্ছে যে তোমার ছোট যে পরমাণুটা আছে, অর্থাৎ যে কম বন্ধন তৈরি করতে পারে, তার বন্ধন শক্তিটি হিসেবে 1 মোল 1 মোল 2 মোল, আর সামনে 2 আছে, তাহলে টোটালি 4 মোল। তাহলে এখানে 4 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ঘটিত হয়েছে। বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেছে তোমার জন্য। তুমি এখান থেকে কার্বন অক্সিজেনের বন্ধনটা বের করবে। তো এখানে তুমি কি লিখবে বলো তো? এই রাসায়নিক বিক্রিয়ায় কার্বন কার্বন বন্ধন আর কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন কার্বন 1 মোল আর কার্বন হাইড্রোজেন 4 মোল বন্ধন ভাঙছে, অক্সিজেন অক্সিজেন 3 মোল বন্ধন ভাঙছে। অপরদিকে 4 মোল কার্বন অক্সিজেন বন্ধন এবং 4 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন নতুন নতুন ঘটিত হয়েছে। তাহলে তোমার এখানে এই পাশের বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙতে প্রয়োজনীয় শক্তি দিয়ে মান বের করবে, উৎপাদের বন্ধনগুলো গঠিত হয় নির্গত শক্তি দিয়ে মান বের করবে। তাহলে দুইটা মান তোমার চলে আসলো। আর এখানে তোমার ওই যে ডেলের সমান যখন সূত্রটা ব্যবহার করবে, তখন সেখানে তোমার এই মানটা ব্যবহার করতে হবে। ডেলিসের ক্ষেত্রে কি করতে হবে? এই মানটা তোমাকে ব্যবহার করতে হবে, এই মানটা বসাবে ডেলিসের জায়গায়, আর এটা থেকে এটাকে বাদ দিয়ে দিবে। এটা কিন্তু তোমার হিসেব আসবে না, কারণ তোমাকে এটা বের করতে বলছে। সি ডাবল বন্ড 4 মোল কার্বন অক্সিজেন বন্ধন বের করতে বলছে, সেজন্য এটাকে তুমি কোনো কিছুই করবে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। 4 মোল কার্বন অক্সিজেন থাকবে, তুমি শুধু এটার বন্ধন শক্তি লিখবে আর এটা লিখবে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে ডান পাশে। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে সি ডাবল বন্ড ও এর বন্ধনটা বের হয়ে যাবে, বন্ধন শক্তিটা বের হয়ে যাবে। তাহলে এটা তোমাদের কাজ থাকলো। হ্যাঁ, আচ্ছা চলে আসো। এরপর তোমাকে যখন ড্যালিসের মানটা বের করতে দেয়, ড্যালিসের মানের ক্ষেত্রে তুমি অঙ্কটা কিভাবে করো, আমি একটা বিক্রিয়া দিচ্ছি তোমাকে, দেখো একটু খেয়াল। হ্যাঁ, খেয়াল করো এখানে তোমার এই যে বিক্রিয়াটা একটু দেখো। বিক্রিয়াটার ক্ষেত্রে তোমাকে এখানে ডেল্টা এস এর মান বের করতে বলছে, এনথালপি পরিবর্তনের মান বের করতে বলছে। বিক্রিয়াটা তোমার সমতাকরণ আছে কিনা এটা কিন্তু তুমি শুরুতেই খেয়াল করবে। এর আগে যে তোমার সি ডাবল বন্ড বন্ধন শক্তিটা বের করতে বলেছিলাম, এটা বের করবে। এটা তোমার জন্য কাজ দিয়ে দিলাম, এটাও তোমাকে কাজ দিয়ে দিব, আমি বলে দেই মুখে মুখে, কারণ আর একটা টপিকস নিয়ে একটু আলোচনা করতে হবে তোমার জন্য। একটু খেয়াল করো, তোমার এখানে ক্লোরিন কয়টা? 2টা। এখানে তো 2টা লিখেই ফেলছো। হ্যাঁ, এখানে হাইড্রোজেন 8টা, কার্বন ঠিক আছে কিন্তু কার্বন এখানে 3টা, এখানে 3টা, হাইড্রোজেন এখানে 8টা, এখানে 6টা, তাহলে আরো 2টা কম আছে, এখানে 2 দাও। এবার দেখো টোটালি ক্লোরিন 4টা হয়ে গেছে, এখানে 2 দাও, সমতাকরণ হয়ে গেল। হ্যাঁ, সমতাকরণের পরে দ্বিতীয় কাজটা কি ছিল? গাঠনিক সংকেত লেখা। এটার গাঠনিক সংকেত কিন্তু খুবই সোজা, তোমরা কিন্তু এই বিক্রিয়াগুলো দেখে মোটেও